এদিকে নির্বাচনে জিতেই তারেক রহমানের অ্যাকশন শুরু। একে একে ফেঁসে যাচ্ছেন সকল উপদেষ্টা ও সমন্বয়ক। কপাল খুলে গেল শেখ হাসিনার। আওয়ামী লীগ বিএনপির জন্য শাঁখের করাত। বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে তাহলে বিষয়টি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের জন্য গলা কাটা হয়ে দেখা দিবে। মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে, ফুটেজ কই সার্জিস জনগণ জয় বাংলা বলে দিয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না। নির্বাচনে জিতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুলে দিল বিএনপি। এবার প্রকাশ্যেই ঘোষণা, কয়েকের ভিতরেই আওয়ামী লীগ দলটিকে আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। বিএনপি জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। জামাত জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। দিন শেষে তারা এত তাড়াতাড়ি জিতবে আমি কল্পনাও করি না। কেমনে তারা জিতে গেল? আপনারা জিতিয়ে দিলেন। নির্বাচনের একদিন পরেই আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দিলেন বিএনপি নেতা। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। আওয়ামী লীগ আসছে, রেডি হন। দিনের মধ্যেই শপথ নেবেন নতুন সংসদের সদস্যরা। এরপরই গঠিত হবে নতুন সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এদের সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এ ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা, মানে যারা সারা দেশে পরিচিত, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন, গত 18 মাসে 2024 আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে, এই সহিংসতা সত্য না মিথ্যা, সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে কিনা, নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর, কিংবা সার্জিস আলমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দোর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব করে বেরিয়েছেন পুরো 18 মাস জুড়ে, তারা যখন নির্বাচিত হতে পারেন নাই, সংসদ সদস্য পদ পান নাই, তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল। এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা, সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না। তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে, তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুমকিও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না। তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে একটা শিক্ষা দিয়ে দেবেন। এখন বলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পরপরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন, কিংবা ভয় দেখানো শুরু করলো কেন? দেখেন, বিএনপি জামাত জোট সরকারের 2001 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে, সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায়ও এমন কাজে লিপ্ত হয়ে পড়লো কিনা। 18 মাসে উনারা যা করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার গিয়ে ভেঙেছেন, মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেনই, আগুন দিয়েছেন। 32 নম্বর তো একটা জাতীয় ভাঙা ময়দানে পরিণত হয়েছে, যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙাভাঙি করে আসছে। আর সারা দেশে একেবারে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা 2024 আগস্টের পর থেকে, এবং ক্রমাগত ভেঙেছেন। পুলিশ
তাদের পক্ষে দাঁড়িয়েছে, ক্রমাগত ভেঙেছেন। একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি, প্রধান উপদেষ্টা, তিনি তাদের পক্ষে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং তাদের যে সরকার এতদিন বসেছিল সেই সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে। তিনি বলেছেন মবকে মব বলা যাবে না, প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে। এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল তার নমিনেশনই টেকে নাই, তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ, মবরাজ হাসনাত, তিনি সংসদে যাওয়ার পথ পাকাপাকি করে ফেলেছেন। কিন্তু বেচারা সার্জিস, মানে যাদের আসলে তো জানের ডরি হবার কথা, মানে মাসের পর মাস ধরে বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে। তো এহেন সার্জিস পঞ্চগড়ের নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থীর কাছে। এখন তিনি কেঁদে কেঁদে এসে বলছেন যখন ফেসবুকে যে একই অন্যায় জুলুম শুরু হয়েছে এবং এই জুলুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না, সকলকে রাজপথে এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না, সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে, তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন তখন ব্যাপক হাস্যরস, ঠাট্টা মশকরার সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর, সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে। এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছেন যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে। মানে এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, মানে এদের তো মববাজি করার, ভাঙাভাঙি করার, আগুন দেওয়ার অনেক উইং, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, মানে এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মব করেন, ভাঙাভাঙি করেন, আগুন দেন, মানুষকে পেটান, পিটিয়ে মেরে ফেলেন। তো সেই ব্যক্তিরা দের সাথে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জুড়েই আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিএনপির নেতাকর্মীবৃন্দও কিন্তু গিয়ে যুক্ত হয়েছেন। মানে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সারা দেশে থানা ঘেরাও, পুলিশকে হয়রানি করা, এখন পুলিশের ওসি বদল করতে হবে, এমন যত বড় বড় ঘটনা ঘটেছে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা, সবকিছুতে বিএনপি ছিল। কিন্তু বিএনপি ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন যদি এদেরকে তেড়ে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে, তাহলে পুরো নির্বাচনী প্রচারণা কালে এই ছেলে পেলে তাদেরকে যেভাবে উত্তপ্ত বিরক্ত করেছে, মানে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে, কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে, এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা, এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই, তারা চাইলেই মার খেতে পারেন, তাদেরকে চাইলেই পেটানো যায়, চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায়। কিন্তু কতটুকু পেটানো হচ্ছে, কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু যেই নেতারা মূলত এসব অভিযোগ এনেছেন, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ঢাকায় বসে, তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত 30টি জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে 1 মাঘে শীত যায় না, এই কথাটা আগেই সার্জিস আলমের মনে রাখা দরকার ছিল। এই মাঘ শেষ হয়েছে, সার্জিস আলমের মাথার ওপরে আর কোনো ছায়া নাই,
এখন সার্জিস আলমকে নিজের নিরাপত্তা, নিজের জান নিজের বাঁচাতে হবে। সার্জিস আলম কিনা এরকম মগবাজ নেতা, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পালিয়ে আছে। তিনি লিখেছেন বিএনপিকে এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি। ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে। মনে আছে আপনাদের? এই হাসনাত, এই সার্জিস, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্টের 6 মাস পর আরেক দফা যখন সারা দেশে 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করছে, ভাঙছে, আগুন দিচ্ছে, তখন গাজীপুরে তারা যখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল, তখন যখন সেখানে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুলল, এই হাসনাত, এই সার্জিস সোজা গিয়ে উপস্থিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে, যে এখন তিনি যদি ব্যবস্থা না নেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করতে হবে। এবং তারা গিয়ে গাজীপুরের রাজপথ অবরোধ করলো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপতে কাঁপতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা করলেন, ডেভিল হান্ট। মনে পড়ে আপনাদের? এহেন সার্জিস আলমদের এখন আর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, মানে ইউনূস সরকার এখনো ক্ষমতায়, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে কোনো পাত্তা দেওয়া সম্ভব নয়। তবে ইউনূস সরকার কিন্তু অপেক্ষা করেছে 2 দিন, মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন বিজয়ী দল হিসেবে। কিন্তু ইউনূস দেখছিলেন যে এই সার্জিস, এই হাসনাত, এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের পক্ষে কোনো ঝামেলা সৃষ্টি করে আসলে সম্ভব হয় কিনা, মানে ক্ষমতা পরিবর্তন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া। এবং সে কারণে তিনি শেষ পর্যন্ত এসে শনিবার দিনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবারেই বুঝে যাওয়ার পরে যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে, প্রধান হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন। এবং কখন ইউনূস এই শুভেচ্ছা জানালেন? যখন অবশেষে এই আসিফ সার্জিসদের যে জোট, সেই জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান, এবং বলে তারা শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন। 12 তারিখ থেকে জামায়াতে ইসলামী, বিশেষভাবে এনসিপি, তারা ক্রমাগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছিল। তারা বলছিল যে এমন ধরনের সব অনিয়ম হয়েছে এবং সেসব অনিয়মের এমন প্রমাণ আছে যে 150টা পর্যন্ত আসনের নাকি পুনর্নির্বাচন করতে হবে, না হলে নাকি তারা রাজপথে নামবে। ওই যে সার্জিস আলম কাঁদতে কাঁদতে এখন যখন ফেসবুকে বলেন জুলুমের প্রতিবাদ করতে আপনাদেরকে রাজপথে নামতে হবে, কেউ যেমন নামে না। এই যে এরা বসে বসে সংবাদ সম্মেলন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমাণাদি হাজির করার চেষ্টা করেছে, তখন বরং এমনকি বিএনপির বিজয়ী প্রার্থী মানে মির্জা আব্বাস পর্যন্ত প্রশ্ন তুলেছে যে তারও মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ তার বরং প্রশ্ন তার বিপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কি করে পেল। কাজেই বোঝেন সকল পক্ষেরই, মানে বিজয়ী পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, যখন পরাজিত পক্ষও বলছে, তখন শেষ পর্যন্ত সম্ভবত এই জামায়াত এনসিপি জোট একরকম বুঝে নিয়েছে যে বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর বেশি বেশি কথা না বলে মানে একরকমের 70-এর বেশি যে আসন তারা পেয়েছেন, সে আসনের বিষয়ের হিসাবগুলো বুঝে নিয়ে তাদের পক্ষে এই নির্বাচনের ফল মেনে নেওয়াই ভালো হবে। এবং তার মানে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর এমনকি জামায়াতের আমিরও কোনো ছায়া দেন নাই, আশ্রয় দেন নাই, তিনিও বিশ্বাস করছেন না বা তিনিও এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে রাজি হচ্ছেন না যে জামায়াতে ইসলামের জোটের এনসিপির নেতা কর্মীদের ওপর সারা দেশে বিএনপি হামলা করছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সার্জিস আলমরা যখন কাঁদছেন, তখন নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতিপত্তিশালী নেতা, যার ভয়ে সারা বাংলাদেশ একসময় কাঁপত, তিনি যেহেতু নিজে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কাজে তিনি এখন সার্জিস আর আসিফের বেদনা বুঝতে পারছেন না। তিনি তাই কোনোভাবেই এদের সঙ্গে গলা মিলিয়ে এদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের প্রতিবাদে
কোনো শব্দ উচ্চারণ করছেন না। তিনি এখন তার এই এমপি পদ নিশ্চিত হয়ে যাওয়ার পরের সময়টা অবসরে কাটাচ্ছেন বলেই আপাতত মনে হচ্ছে। কাজেই এনসিপির ভেতরেও যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সার্জিসের ভেতর, আসিফ মাহমুদের ভেতর, কিংবা নির্বাচনে জয়লাভ করে আসা হান্নান মাসুদের ভেতর, কারণ তিনি নির্বাচিত হয়েছেন একটা ঢাকার বাইরের একটা প্রত্যন্ত এলাকার আসন থেকে, কিংবা আক্তার হোসেনের ভেতর, কারণ ওইখানের বিএনপি নেতারা বরং প্রশ্ন তুলছেন কি করে ভোট পেলেন এতগুলো, এবং তারা প্রথম রাতে বিড়াল মেরে ফেলতে চাইছেন যে তুমি এমপি হতে পারো কিন্তু সরকার তোমার না। সে অবস্থায় তারা যখন সংবাদ সম্মেলন করে ফেসবুকে নিরাপত্তাহীনতা নিয়ে নানা রকম উদ্বেগ জানাচ্ছেন, তখন এমনকি জাতীয় প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।